আসসালামু আলাইকুম। সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পারভিন আক্তার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ। নীল নভঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে আষাঢ় মাসে ঘর থেকে বের হতে নিষেধ করেছিলেন। আর এখন বর্তমান পরিস্থিতিতে কোভিড-19-এর জন্য আমাদেরকে বারবার নিষেধ করা হচ্ছে আমরা যেন ঘর থেকে বাইরে বের না হই। আমরা অতি প্রয়োজনীয় দরকার ছাড়া আমরা যেন ঘর থেকে বাইরে না বের হই। আমরা ঘরে থাকবো, সুস্থ থাকবো। আজকে আলোচনা করব বিবিএ পাস সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্টের পেরোল রেজিস্টার নিয়ে। আমাদের আজকের টপিকস হচ্ছে পেরোল রেজিস্টার। পেরোল রেজিস্টার বলতে আমরা বুঝি বেতন মজুরি বিবরণী। বেতন মজুরি মানব সম্পদের জীবন জীবিকা এবং চাওয়া পাওয়ার সাথে সম্পৃক্ত একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমাদের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানের মোট ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশ দখল করে আছে এই বেতন মজুরি। বেতন মজুরি শ্রমিক এবং মালিক কর্মচারীদের মাঝে সুসম্পর্ক বজায় রাখার মূল ভিত্তি হিসেবে কাজ করে। এই ভিত্তিকে অটুট রাখার জন্য, অর্থাৎ মালিক ও শ্রমিক কর্মচারীদের মাঝে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এই বেতন মজুরি হিসাব নির্ভুল এবং যথাযথভাবে সংরক্ষণ করা অতীব জরুরি বা অপরিহার্য হয়ে ওঠে। এই বেতন মজুরি সংক্রান্ত আইন কানুন এবং বিধিনিষেধ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আইন রয়েছে। এক এক দেশের আইনের সাথে আরেক দেশের আইনের কোনো মিল নেই। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যেক কর্মী এবং নিয়োগকর্তাকে বাধ্যতামূলকভাবে FICA কর প্রদান করতে হয়, কিন্তু বাংলাদেশে এই ধরনের করের কোনো প্রচলন নেই। বাংলাদেশে বেতন মজুরি সংক্রান্ত একটি টেকসই প্রশাসনিক কাঠামো রয়েছে। এই প্রশাসনিক কাঠামো তিনটি আইন বিবেচনা করে থাকে। এই আইন তিনটি হচ্ছে, প্রথমে 1 নম্বর আইন হচ্ছে পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট 1936, 2 নম্বর হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1992, 3 নম্বর হচ্ছে মিনিমাম ওয়েজেস অর্ডিন্যান্স অ্যাক্ট 1961। এখন আমরা বুঝব বেতন এবং মজুরি কি। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে বেতন ও মজুরি বিষয়টি একই, অর্থাৎ কাজ করেছি টাকা পাবো, এটাই বেতন বা এটাই মজুরি। কিন্তু আসলে বিষয়টা তা না। এই দুটো বিষয়ের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। পার্থক্যটা হলো, বেতন বা স্যালারি বলতে আমরা বুঝি যে মানসিক বা কায়িক পরিশ্রমের মাধ্যমে আমরা যে পারিশ্রমিক পাই সেটা হচ্ছে বেতন বা স্যালারি। এটি মাসের শেষে বা বছরের শেষে পাওয়া যেতে পারে। আর মজুরি বা ওয়েজেস হচ্ছে শুধুমাত্র কায়িক বা শারীরিক পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক পাওয়া যায় সেটাই হচ্ছে মজুরি বা ওয়েজেস। এটি দিনের শেষে বা সপ্তাহের শেষে পাওয়া যায়। এই বেতন মজুরির সাধারণত 3টি উপাদান রয়েছে। প্রথম উপাদান হচ্ছে মোট বেতন বা মোট মজুরি, যেটাকে ইংরেজিতে আর্নিংস বলা হয়, টোটাল আর্নিংস। 2 নম্বর উপাদান হচ্ছে মোট কর্তন, যেটাকে ইংরেজিতে বলা হয় টোটাল ডিডাকশনস। আর 3 নম্বর উপাদান হচ্ছে নিট বেতন বা নিট মজুরি, নেট স্যালারি। আমাদের মোট বেতন থেকে মোট কর্তন বাদ দেওয়ার পরে যে নিট বেতন থাকে বা নিট মজুরি থাকে সেটা শ্রমিক কর্মচারীকে নগদে পরিশোধ করতে হয়। এখন আমরা একটি অঙ্কের মাধ্যমে এই পেরোল রেজিস্টার বোঝার চেষ্টা করব। তো আমাদের অঙ্কের যে ডাকটা আছে সেটা এখানে দেওয়া আছে, আমরা সেটা বোঝার চেষ্টা করব। 2 workers A and B of XYZ Limited had the following particulars relating to wages, allowances and deductions for the first week of January 2019. অর্থাৎ XYZ নামক একটি প্রতিষ্ঠানের 2 জন কর্মী আছে, A এবং B। নিচে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের তাদের মজুরি, ভাতা এবং কর্তনসমূহ দেয়া আছে। 1 নম্বরে বলা আছে আওয়ার্স ওয়ার্কড, অর্থাৎ তারা কত ঘন্টা কাজ করে। A কাজ করে 110 ঘন্টা, B কাজ করে 120 ঘন্টা। তাদের মজুরি কত, ওয়েজেস, তাদের মজুরি হচ্ছে এর মজুরি 1100 টাকা, বি এর মজুরি 1200 টাকা।
ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। এটা হবে বেসিক ওয়েজেসের উপর, অর্থাৎ মূল মজুরির উপর। এ পাবে 20%, বিও পাবে 20%। মেডিকেল অ্যালাউন্স, এ পাবে 150, বি পাবে 150 টাকা। কনভেয়ান্স অ্যালাউন্স, যাতায়াত ভাতা, এ পাবে 10%, বি পাবে 10%। ওভারটাইম ওয়েজেস, অতিরিক্ত সময়ের যে মজুরি, এ পাবে 400, বি পাবে 500 টাকা। এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডে ভবিষ্যৎ তহবিলে যে নিয়োগ কর্মীর যে দান, সেটা হচ্ছে এর 10%, বি এরও 10%। অ্যাডভান্স ওয়েজেস, অগ্রিম মজুরি, এর 200 টাকা, বি এরও 200 টাকা। ইনকাম ট্যাক্স, আয়কর, একে দিতে হয় 120 টাকা, বিকে দিতে হয় 140 টাকা। রিকোয়ার্ড, করণীয়, আমাদেরকে কি করতে হবে? প্রিপেয়ার পেরোল রেজিস্টার, একটি পেরোল রেজিস্টার তৈরি করতে হবে। তো এখন আমরা একটি পেরোল রেজিস্টার তৈরি করব, দেখব কিভাবে পেরোল রেজিস্টার তৈরি করতে হয়। তো প্রথমে আমরা যে ছকটা আঁকবো, সেখানে সর্বপ্রথম বাম সাইডে আমরা 3টা ঘর আঁকবো। সেইখানে বসবে, প্রথম ঘরে বসবে সিরিয়াল নং, 2 নম্বর ঘরে বসবে নেম অফ এমপ্লয়ি, তৃতীয় ঘরে বসবে ডেজিগনেশন অ্যান্ড কোড নং। এখন সর্বশেষ যে ছকের সর্বশেষ ডান পাশেও আমরা 3টা ঘর করব, সেখানে বসবে নেট ওয়েজেস পেবল, পরেরটাই হবে পেড চেক নং, এরপর হবে সিগনেচার অফ পেয়ি উইথ ডেট। তো বাম পাশে 3টা ঘর, ডান পাশে 3টা ঘর প্রথমেই আমরা বসিয়ে নিব। এরপর আমরা করব মাঝখানের ঘরটাকে ভাগ করে নিব। এইখানে অর্ধেকটা হবে আর্নিংস, বাকিটুকুতে হবে ডিডাকশন। এখন আর্নিংস আমি উপরে শিরোনাম দিলাম, এখন আর্নিংসে কয়টা ঘর হবে সেটা আমাকে দেখতে হবে। তো এটা আমি কিভাবে বুঝবো যে আর্নিংসে কয়টা ঘর হবে? তখন আমাকে ডাকে চলে যেতে হবে। তখন ডাক দেখে আমাকে বুঝতে হবে যে এইখানে যে এন্ট্রিগুলি দেওয়া আছে এগুলির মধ্যে কোন এন্ট্রিগুলি আর্নিংসে আসবে এবং কোন এন্ট্রিগুলি ডিডাকশনে যাবে, এটা আমাকে বুঝতে হবে। তো আমরা এই অঙ্কে দেখতে পাচ্ছি যে আমাদের আর্নিংস আছে ওয়েজেস, ডিয়ারনেস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, কনভেয়ান্স অ্যালাউন্স, ওভারটাইম ওয়েজেস, অর্থাৎ 1, 2, 3, 4, 5টি আর্নিংস আছে। তাহলে এখানে আমাদের আর্নিংয়ের ঘরে 5টি ঘর হবে এবং আরেকটি ঘর বাড়তি করতে হবে, সেটা টোটাল আর্নিংসের জন্য, অর্থাৎ মোট উপার্জন, মোট বেতনটা কত সেটা দেখানোর জন্য আরেকটা ঘর আমাদেরকে বেশি করতে হবে। তাহলে আমরা আর্নিংয়ে কয়টি ঘর করলাম? 1, 2, 3, 4, 5, 6টি ঘর করলাম আর্নিংয়ে। এরপর আসবো ডিডাকশন, ডিডাকশনে কয়টি ঘর হবে? তখন আমরা আবারও অঙ্কের ডাকে চলে যাব, ওইখানে দেখব যে কয়টি ডিডাকশন রয়েছে। তো আমরা এখানে দেখেছি ওভারটাইম ওয়েজেস পর্যন্ত হচ্ছে আর্নিং, এরপরে আছে এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, এটাও একটা ডিডাকশন, এটাও কর্তন। অ্যাডভান্স ওয়েজেস, এটাও এক ধরনের কর্তন। ইনকাম ট্যাক্স, এটাও এক ধরনের কর্তন। তাহলে এই অঙ্কে কর্তন আছে 3টি, কয়টি? 3টি। তাহলে আমাদের ডিডাকশনের দিকে ঘরে কর্তন বসবে 3টি এবং আরেকটি বাড়তি ঘর হবে, সেটা হবে টোটাল ডিডাকশনের জন্য। তাহলে ডিডাকশনে আমাদের ঘর হচ্ছে 4টি। এই আমরা ঘর আঁকলাম, এখন প্রত্যেকটা ঘরের নাম বসাবো। প্রথমটা বসবে নর্মাল ওয়েজেস বা বেসিক ওয়েজেস, মানে মূল বেতন বা মূল মজুরি। এরপর আসবে ডিয়ারনেস অ্যালাউন্স, মানে মহার্ঘ ভাতা, অর্থাৎ যখন আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন জীবনযাত্রার ব্যয়ও বৃদ্ধি পায়। তো এই বর্ধিত ব্যয়ের জন্য আমরা একটা মূল বেতনের উপর নির্দিষ্ট শতাংশ হারে একটা ভাতা পাই, সেটাকে বলা হয় মহার্ঘ ভাতা। ওভারটাইম ওয়েজেস, আমরা নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় যখন কাজ করি, সেই অতিরিক্ত সময়ের জন্য যে কাজটা করা হয় সেটার জন্য একটা মজুরি পেয়ে থাকি, ওইটাই হচ্ছে ওভারটাইম ওয়েজেস। কনভেয়ান্স অ্যালাউন্স, মানে যাতায়াত ভাতা, অর্থাৎ যাতায়াতের জন্য একটা নির্দিষ্ট হারে ভাতা পাওয়া যায়, সেটাকে বলা হয় কনভেয়ান্স অ্যালাউন্স। এরপর আসবো মেডিকেল অ্যালাউন্স, অর্থাৎ চিকিৎসা ভাতা। এরপর টোটাল আর্নিং। ডিডাকশনে ঘরে যাব আমি প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ ভবিষ্যৎ তহবিলে যে টাকাটা জমা রাখা হয় সেটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ড। এরপর আছে অ্যাডভান্স ওয়েজেস, যদি শ্রমিক বা কর্মচারী যদি নিজের জন্য মানে অগ্রিম কোনো মজুরি আগেই নিয়ে নেয় তখন সেটা তার বেতন থেকে কেটে রাখা হয়। ইনকাম ট্যাক্স, আয়কর দিলে তখন বেতন থেকে কেটে রাখা হয়। তো এরপর হচ্ছে টোটাল ডিডাকশন। এখন আমি চলে আসব অঙ্কে। প্রথমে আমি সিরিয়াল বসালাম 1,
এবং 2, 1 2। 1 নম্বর সিরিয়ালে আছে এ, ওয়ার্কারের নাম কি, এমপ্লয়ির নাম হচ্ছে এ, এবং 2 নম্বর ওয়ার্কারের নাম হচ্ছে বি। বসালাম ডেজিগনেশন, তাদের পদবি কি, তাদের পদবি হচ্ছে তারা কর্মী, ওয়ার্কার, দুজনই ওয়ার্কার। এরপর আসবো নর্মাল ওয়েজেস অথবা বেসিক ওয়েজেস, মানে তাদের মূল মজুরি কত। এর মূল মজুরি হচ্ছে 1100 টাকা, বসালাম 1100 টাকা। বি এর মূল মজুরি হচ্ছে 1200 টাকা, এই যে এখানে বসালাম 1200 টাকা। এরপর আসলাম ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেস অ্যালাউন্স দিতে হবে দুজনকে 20% করে, 20% করে। কার উপর, মূল মজুরির উপর। তাহলে এর মূল মজুরি হচ্ছে 1100 টাকা, এটার উপর 20% করব, হবে 220 টাকা। এরপর আসবো বি এর মূল মজুরি হচ্ছে 1200 টাকা, এর 20% বা 20% করলে হয় 240 টাকা। ওভারটাইম দেয়াই আছে, এর 400 টাকা, বি এর 500 টাকা, এটা সরাসরি বসিয়ে দিলাম। এর 400 টাকা, বি এর 500 টাকা। কনভেয়ান্স অ্যালাউন্স দিতে হবে 10%। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যখনই কোনো পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা অবশ্যই মূল বেতনের উপর বা মূল মজুরির উপর হবে। তাহলে এখানে 10% ধরতে হবে মূল মজুরির উপর। এর মূল মজুরি হচ্ছে 1100 টাকা, এর 10% করলে হয় 110 টাকা। বি এর হচ্ছে 1200 টাকা, 10% করলে হয় 120 টাকা। এখন আসবো মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স দেয়া আছে দুজনেরই 150 টাকা করে, এরও 150, বি এরও 150। আমরা সরাসরি বসিয়ে দিলাম, এর 150, বি এর 150। টোটাল আর্নিং আমরা কি করব, এখানে আমাদের এ যত বেতন বাবদ যত টাকা বা মজুরি বাবদ যত টাকা পেয়েছে সবগুলি যোগ করব। এই সবগুলির যোগফল হয়েছে 1980 টাকা। বি এর হয়েছে 2210 টাকা। এখন আসবো ডিডাকশন হচ্ছে যে কর্মীর বেতন থেকে যে পরিমাণ টাকা কেটে রাখা হয় বা মজুরি থেকে যে পরিমাণ টাকা কেটে রাখা হয় সেটাই হচ্ছে ডিডাকশন। এটা ভবিষ্যতে প্রদান করতে হয়, তাই এটা ডিডাকশন বা কর্তন বলতে বোঝায় প্রতিষ্ঠানের নিয়ম নীতি বা কর্মীর ইচ্ছা অনুযায়ী মোট বেতন বা মোট মজুরি হতে নির্দিষ্ট বিভিন্ন খাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখা হয়। এই কেটে রাখা অর্থ কর্মী প্রতিষ্ঠানের নিকট পেয়ে থাকে বা প্রদেয় হিসেবে বিবেচিত হয়। এটা প্রতিষ্ঠান দিতে বাধ্য থাকে বা সরকারি কোষাগারে জমা দিতে বাধ্য থাকে। এই দফাগুলিকে স্থগিত দফা বা উইথ হোল্ডিং নামেও পরিচিত এই দফাগুলি। তো এখানে আমরা দেখব প্রথম ডিডাকশন হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে জমা দিতে হবে 10%, প্রত্যেকের 10%। তাহলে আমরা আগে জেনেছি যে যখনই আমরা প্রভিডেন্ট ফান্ড মানে কোনো কিছুতে জমা দিতে হয়, পার্সেন্টেজ করতে হয়, তখনই সেটা মূল মজুরির উপর করতে হয়। তাহলে আমাদের বেসিক ওয়েজেস হচ্ছে 1100, আমাদের এ পাবে 1100 10% 1110 এবং 1200 10% 120। এরপর আসবো অ্যাডভান্স ওয়েজেস অর্থাৎ অগ্রিম মজুরি। তাহলে অগ্রিম মজুরি বাবদ এর আছে 200 টাকা এবং বি এর আছে 200 টাকা, আমরা সরাসরি বসিয়ে দিব। এরপর আছে ইনকাম ট্যাক্সও অঙ্কে দেওয়া আছে 120 এবং 140, এটা আমরা সরাসরি বসিয়ে দিলাম। এখন আসবে টোটাল ডিডাকশন, অর্থাৎ আমরা এই যে ডিডাকশনের যে খাতগুলি আছে এগুলি সবগুলি যোগ করে টোটাল ডিডাকশন বের করব। তাহলে আমাদের এই যে 110 200 120 এই তিনটা খাত যোগ করলাম, মোট হলো 430 টাকা। এরপরে বি এরটা যোগ করলাম, হলো 360 টাকা। এখন আসবো আমরা আসল কাজে, অর্থাৎ নেট ওয়েজেস পেয়েবল বা নেট স্যালারিজ পেয়েবল। এইটা আমরা বের করব কিভাবে? এই নেট ওয়েজেস বের করব, আমাদের যে টোটাল আর্নিং আছে এই যে এখানে 1980 টাকা, এটা থেকে টোটাল ডিডাকশন বাদ দিব। 1980 টাকা থেকে 430 টাকা বাদ দিব, বাদ দিলে থাকবে আমাদের 1550 টাকা। এই 1550 টাকাই হচ্ছে নেক্সট ওয়েজেস। এবং বি এরটা হচ্ছে 2210 টাকা থেকে 360 টাকা বাদ দিব, বাদ দিলে থাকবে 1850 টাকা। এই টাকাটা কর্মী নগদে পেয়ে থাকবে। এই নেট ওয়েজেস পেয়েবল বা নেট স্যালারি বা নেট ওয়েজেস টাকাটাই কর্মী নগদে পেয়ে থাকবে। এখন এখানে সর্বশেষ আমাদেরকে 4 জনের সিগনেচার লাগবে পেরোল রেজিস্টারে। সেই 4 জন হচ্ছে, প্রথমে হবে প্রিপেয়ার্ড বাই অর্থাৎ প্রস্তুতকারকের সিগনেচার দিতে হবে।
এরপর আসবে চিফ অ্যাকাউন্টেন্ট অর্থাৎ প্রধান হিসাবরক্ষকের সিগনেচার লাগবে, ম্যানেজার ব্যবস্থাপকের সিগনেচার, ক্যাশিয়ার বা কোষাধ্যক্ষের সিগনেচার দিতে হবে। তো এইভাবেই আমাদেরকে প্রস্তুত করতে হবে পেরোল রেজিস্টার বা বেতন মজুরি বিবরণী। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যে কোনো সমস্যায় তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।